আচ্ছা, কেমন হবে যদি তুমি এমন একটা চশমা পরো যেটা পরার পরপরই তোমার সামনে থাকা মানুষদের আসল চেহারা বেরিয়ে আসবে? তুমি যাকে এত কাছের মানুষ মনে করছো বা যে মানুষগুলো তোমার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা আসলে কেউই মানুষ নয়, বড় মানুষরূপী শয়তানের দোসর এলিয়েন। এটা জানার পর তুমি ঠিক কি করবে? আজকের গল্পটা শুরু হয় রডি ফাইবার নামের একজন লোককে দেখে, যে এখন পুরোপুরি বেকার। তাই লস অ্যাঞ্জেলাস শহরে এসেছে একটা চাকরির জন্য। প্রথমে এসে চলে যায় একটা সরকারি অফিসে, কিন্তু সেখানে গিয়ে রডি দেখতে পায় যে অলরেডি তার মতো এখানে অনেকেই চাকরি পাওয়ার জন্য ভিড় জমিয়েছে। এরপর সে কোনো দিক না তাকিয়ে একজন সরকারি অফিসারের কাছে চলে যায়। আসলে এক্সপিরিয়েন্স না থাকলে তো বর্তমান সময়ে চাকরি পাওয়াটা আকাশের চাঁদ। তাই সে প্রথমে গিয়ে অফিসারকে তার আগের এক্সপিরিয়েন্সের কথা শেয়ার করে। সে বলে যে এর আগে আমি আরো 10 বছর চাকরি করেছি, আমি এই স্কিলগুলো জানি। কিন্তু তার কথা শোনার পর অফিসারটা তাকে বলে যে আমি দুঃখিত, আপনার জন্য এখানে কোনো জব অ্যাভেলেবল নেই। অফিসারের মুখে এমন কথা শুনে তো রডির একটু খারাপ লাগে, তবে সে মুখের উপর কিছু না বলে সেখান থেকে আসতে চলে আসে। রাস্তায় বের হবার পর রডি দেখতে পায় যে কিছু লোক মনোযোগ দিয়ে একজনের কথা শুনছে। আসলে এই লোকটা ছিল চার্চের একজন ফাদার। তিনি সবাইকে একটা সম্প্রদায়ের কথা বলছে, যে সম্প্রদায়টা আমাদের সমাজের সমস্ত প্রভাবশালী এবং রাজনীতিবিদদেরকে দাস বানিয়ে রেখেছে। তারা যা কিছু করছে সবই ওই সম্প্রদায়ের মানুষের ইশারাতেই করছে। এরপর তিনি রেগে গিয়ে বলেন যে তোমরা সবাই জেগে ওঠো, আর কতদিন তোমরা এই সমাজের মানুষের দাস হয়ে বেঁচে থাকবে। আর একটু পরেই দেখা যায় যে তাকে ধরার জন্য সেখানে পুলিশ চলে এসেছে। তবে রডি এইসব কিছু দেখেও খুব একটা বেশি গুরুত্ব দেয় না, আর সেখান থেকে চলে যায়। এরপর রডি একটু সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় একটা ছেলে টিভির শোরুমের দোকানে এমন ভাবে তাকিয়েছিল যে তাকে দেখে মনে হচ্ছে কেউ তাকে হিপনোটাইজ করেছে, সে যেন এই দুনিয়াতেই আর নেই। তবে যেহেতু সে এখনো কোনো চাকরি বাকরি পায়নি, তাই সে একটা কনস্ট্রাকশন সাইডে গিয়ে লেবারের কাজ শুরু করে দেয়, কারণ পেট তো চালাতে হবে, তাকে তো আর এই শহরে কেউ খেতে দেবে না। ওখানে গিয়ে রডির একটা লোকের সঙ্গে পরিচয় হয়, যার নাম হলো ফ্রাঙ্ক। রডি তো কাজ খুঁজে পেয়েছে, কিন্তু এখানে থাকার মতো তার কোনো জায়গা নেই। তাই সে ফ্রাঙ্কের কাছে গিয়ে থাকার সিদ্ধান্ত নেয়। তবে ফ্রাঙ্কেরও আসলে ঠিকঠাক থাকার মতো কোনো জায়গা নেই, সে একটা কলোনিতেই থাকে। তাই ফ্রাঙ্ক তখন রডিকে নিয়ে যায় একজন লোকের সঙ্গে পরিচয় করিয়ে দিতে। এই লোকটা তাদের কলোনিতে বেশ ফেমাস, এনার নাম হলো গিলবের্টস। ওই লোকের সঙ্গে কথাবার্তা বলার পর থেকে রডি ওখানেই সবার সঙ্গে একই কলোনিতে থাকতে শুরু করে। একদিন রাতের বেলায় তারা সবাই মিলে সেখানে বসে টিভি দেখছিল, কিন্তু হঠাৎ করে তাদের টিভিটা কেমন যেন হ্যাক হয়ে যায়, আর টিভি স্ক্রিনে একটা লোক চলে আসে। সে এমন সব কথা বলছিল যা শুনে তো সেখানে থাকা প্রত্যেকেই হতভম্ব হয়ে যায়। বিশেষ করে তাদের সঙ্গে থাকা বৃদ্ধ লোকটার উপর যেন তার এই কথাগুলো বেশি ইফেক্ট করে। আসলে ছোটবেলা থেকে তারা যেসব জিনিস মেনে এসেছে বা করে এসেছে, স্ক্রিনে থাকা ওই লোকটা এই সব কিছুর বিরুদ্ধে কথা বলছিল, যার জন্য সেখানে থাকা সবাই তো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে যে এই লোকটা আবার কে। আসলে ওই দিন ফাদার যে সমস্ত কথা বলছিল, এই স্ক্রিনে থাকা লোকটাও ঠিক একই টাইপের কথা বলছে। এই লোকটা একটা সংগঠনের কথাও বলছে, যারা মানুষের মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করতে চায়, আর তারা কিছু লোকের মস্তিষ্ক অলরেডি করেও ফেলেছে। ওই লোকটা আস্তে আস্তে এমন সব কথা বলা শুরু করছিল যে যেটা সমাজের পুরোপুরি বিরুদ্ধে। তাই এই বৃদ্ধ লোকটা এইসব কিছু আর সহ্য করতে না পেরে তো টিভিটাই অফ করে দেয়। রডি তো এইসব কিছু দেখছিল, আর তখন প্রত্যেকটা ঘটনাকে অনেক গভীরভাবেই পর্যালোচনা করার চেষ্টা করছিল। তো পরের দিন সকালবেলায় রডি খেয়াল করে যে তাদের পাশে যে চার্চটা রয়েছে, গিলবার্টস নামের ওই লোকটা সেখানে বারবার যাওয়া আসা করছিল। এটা দেখে রডির তাকে নিয়ে কেমন যেন একটু সন্দেহ হয়। তাই সে লুকিয়ে লুকিয়ে গিলবার্টসের পিছু পিছু ওই চার্চে চলে যায়। ওখানে গিয়ে রডি দৈনন্দিন জীবনের ব্যবহৃত কিছু জিনিসপত্র দেখতে পায়। এরপর সামনের দেয়ালে তাকালে এসে দেখতে পায় যে সেখানে বড় বড় করে লেখা আছে দে লিভ উই স্লিপ। রডি তখন আর একটু ভালোভাবে খেয়াল করলেই দেখতে পায় যে ওই লেখাগুলোর মধ্য থেকে একটা ইলেকট্রিক তার অন্য রুমে চলে গিয়েছে। এরপর রডি ওই ফাঁকা দিয়ে একটু উকি দিয়ে দেখতে পায় যে যে লোকটা টিভির মধ্যে এসব কথা বলছিল সে ওখানেই আছে, আর ওখানে এই চার্চ কমিটির কিছু লোকেরা মিলে একটা দল গঠন করছিল। আসলে এরা এলিয়েনদের থেকে সাধারণ মানুষদেরকে সতর্ক করার জন্যই এই কাজগুলো করছিল। আর এখানে যে আসলে এলিয়েন কারা তা আমরা একটু পরেই জানতে পারবো। এই দলটা চাচ্ছিল মানুষের অন্তর্চক্ষু খুলে দিতে, যাতে করে তারা এলিয়েনদের গোলামি থেকে নিজেদেরকে মুক্ত করে নিতে পারে, মানে ঠিকঠাক ভাবে বিচার বুদ্ধি দিয়ে সবকিছু বিবেচনা করতে পারে। তবে রডি তখন এই বিষয়টা নিয়ে আর বেশি দূর যেতে পারে না, কারণ চার্চের একজন ফাদারের কাছে তখন সে ধরা পড়ে যায়। তবে কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে যে ইনি চোখে দেখতে পান না, তাই সে তখনই ওখান থেকে পালানোর চেষ্টা করে। কিন্তু এই ফাদার তখন বুঝতে পারে রডিকে বলে যে খুব শীঘ্রই তোমাকে আবার এখানেই ফিরে আসতে হবে। এইদিকে ওই চার্চ কমিটির লোকেদের ওপর আবার কিছু লোকরা হেলিকপ্টার দিয়ে সর্বক্ষণিক নজর রাখছিল। তখন ওই চার্চ কমিটির লোকেরা আবার চশমা পরে তাদেরকে ওখান থেকেই দেখতে পাচ্ছিল। এদিকে রডি তো ওই চার্চ থেকে পালিয়ে এসে একটা দূরবীন দিয়ে তাদের উপর নজর রাখছিল। তখনই সেখানে ফ্রাঙ্ক চলে আসে আর রডিকে বলে যে
কি ব্যাপার, তুমি চার্চের মানুষদের উপর এইভাবে নজর রাখছো কেন? রডি তখন ফ্রাঙ্ককে সব কথাই খুলে বলে, কিন্তু ফ্রাঙ্ক সবকিছু শুনে বলে যে এইসব বিষয়ে আমাদের নাক না গলানোই উচিত, আমরা সাধারণ পাবলিক সাধারণ থাকতে চাই। কিন্তু রডিও তখন ফ্রাঙ্কের কথাই পাত্তা দেয় না। সে তার দূরবীন দিয়ে দেখতে পায় যে রাতের বেলাতে ওই হেলিকপ্টারটা চার্চের উপর নজর রেখেই চলেছে। এটা দেখে তার কেমন যেন একটু সন্দেহ হয়, আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় যে সেখানে পুলিশ চলে আসে আর ওই চার্চ কমিটির লোকদেরকে মারধর করতে শুরু করে। কিন্তু এতটুকুতেই তারা সন্তুষ্ট হয় না। এরপর তারা ওই পুরো কলোনিটাকেই ভাঙা শুরু করে, কারণ এই চার্চের সব লোকেরা ওই কলোনিতে বসবাস করত। রডি তখন এখানকার অবস্থা বেগতিক দেখে তো পালাতে শুরু করে। তবে রডি একা নয়, তার সঙ্গে তখন আরো কিছু লোক সেখান থেকে পালিয়ে একটা ঘরের মধ্যে গিয়ে আশ্রয় নেয়। রডি তো এখন বুঝতে পারছে না যে এই পুলিশগুলো ওই লোকদের উপর হামলা করলো কেন, এদের দোষটাই বা এইসব প্রশ্নের উত্তর খুঁজতে সে আবারও ওই চার্চেই ফিরে যায়। কিন্তু এইবার গিয়ে সে খেয়াল করে যে আগেরবারে সে দেয়ালের লেখাগুলো এখানে আর নেই, ওটা কি মুছে দেওয়া হয়েছে, আর এই কাজটা করেছে ওই এলিয়েনদের লোকজনরাই। রডি যখন প্রথমে এখানে এসেছিল তখন সে একটা দেয়ালের সঙ্গে ধাক্কা খেয়ে ছোট্ট একটা দরজা দেখতে পেয়েছিল, কিন্তু তখন সে তাড়াহুড়ো করে বেরিয়ে যাওয়ার কারণে ওর ভেতরে যে কি আছে সেটা আর দেখতে পায়নি। তাই সে এবার ওই দরজার ভেতরে গিয়ে সেখানে ছোট্ট একটা রুম দেখতে পায়। ওখানে এসে ছোট একটা বক্সও খুঁজে পায়, আর এদিকে বাইরে কিন্তু এখনো পুলিশের টহল চলছিল। তাই সে আর দেরি না করে ওই বক্সটাকে লুকিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এরপর সে একটা নির্জন জায়গায় এসে ওই বক্সটা খোলে আর দেখতে পায় যে সেখানে সামান্য কিছু কালো চশমা ছাড়া আর কিছুই নেই। এটা দেখে তো সে বেশ হতাশ হয়ে যায়। এরপর সেই বক্সটাকে একটা ডাস্টবিনের মধ্যেই ফেলে দেয়। তবে এই বক্সটা ডাস্টবিনের মধ্যে ফেলার সময় সেখানে থেকে একটা চশমা বাইরে পড়ে যায়। রডি তখন কিছু একটা ভেবে চশমাটা না ফেলে দিয়ে নিজের সঙ্গেই নিয়ে নেয়। এরপর ওখান থেকে বের হবার সময় যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে চশমাটা চোখে পড়ে, কিন্তু ওটা পড়ার সঙ্গে সঙ্গে তার সাথে অবাক করা সব কাণ্ড ঘটতে শুরু করে। সে দেখতে পায় যে রাস্তার পাশে যতগুলো সাইনবোর্ড ছিল সেখানে ওবে অথবা ম্যারি অ্যান্ড রিপ্রোডিউস এই ধরনের সব লেখা ভেসে উঠেছে। এটা দেখে সে তার চোখের থেকে চশমাটা খুলে ফেলে, কিন্তু চশমাটা সরানোর সঙ্গে সঙ্গে সে আর এই ধরনের কোনো লেখাই দেখতে পায় না। সবকিছু আবার আগের মতোই হয়ে যায়। এরপর সে আরো একবার টেস্ট করার জন্য চোখে চশমাটা পরে আর ওই লেখাগুলোকে আবারও দেখতে পায়। কোনো কোম্পানি তাদের অ্যাডভার্টাইজমেন্টের ভেতরে যে সিক্রেটগুলো লুকিয়ে রেখেছে এই চশমাটা পড়লে সেগুলোও দেখা যায়। মানে যে কথাগুলো আমাদের ওই পণ্যটা কিনতে আকৃষ্ট করে আর কি। আমাদের মস্তিষ্কে গোপন সংকেত পাঠানোর জন্য কোম্পানিগুলো ইচ্ছাকৃতভাবে এই ধরনের অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে, আর এই চশমা পড়লে সেইগুলো সবই দেখা যায়। কি ব্যাপারটা ইন্টারেস্টিং না? এরপর রডি যেটা দেখতে পায় সেটা দেখার জন্য সে নিজেও প্রস্তুত ছিল না। ওই চশমাটা পরা অবস্থায় সে সামনে থাকা একটা লোকের দিকে তাকালে লোকটাকে সে পুরোপুরি বিভৎস চেহারা দেখতে পায়। এটা দেখে তো সে প্রচন্ড ভয় পেয়ে যায় আর দ্রুত চশমাটা খুলে ফেলে। চশমা খোলার সঙ্গে সঙ্গে সেই লোকটাকে আবার স্বাভাবিক অবস্থায় দেখতে পায়। আসলে এই লোকটাই ছিল এলিয়েনদের লোক, যারা শয়তানের হয়ে কাজ করে। তখন রডি খেয়াল করে যে কিছু কিছু মানুষের চেহারা চশমা পরার পর ওরকম বিভৎস দেখাচ্ছে, তবে কিছু কিছু মানুষকে আবার একদম নর্মাল মনে হচ্ছে। এরপর সে আরো কৌতূহলী হয়ে চশমাটা আবারও পরে আর সামনে থাকা একটা লোকের হাতে টাকার দিকে তাকায়। তখন সে টাকার জায়গায় কিছু কাগজে লেখা দেখতে পায় যে দিস ইজ ইয়োর গড, মানে বুঝতে পারছেন এখানে মানিকে গড বোঝানো হয়েছে। তারপর রডি আবারও ওই চশমাটা পরে আর একটা শপিং মলের মধ্যে চলে আসে। সে ওখানে ওরকম বিভৎস চেহারার কিছু মানুষকে দেখতে পায়। এরপর সে শপিং মলে থাকা একটা টিভির দিকে তাকালে দেখতে পায় যে লোকটা স্ক্রিনে কথা বলছিল তার চেহারাও ওরকম বিভৎস। আর ওই বক্তব্য দেওয়ার সময় লোকটা বলছিল যে আমরা আমাদের লিডারকে বিশ্বাস করি, আমরা তাকে নিয়ে অনেক আশাবাদী। ওই লোকটাকে দেখে তো রডি প্রথমেই বুঝতে পেরে গিয়েছিল যে এই লোকটাও এলিয়েনদেরই দোসর। তো এরপর রডি ওখানে থাকা একটা মহিলার দিকে তাকায় আর তার চেহারাও ওরকম বিভৎস ছিল। তাই সেই মহিলাকে নিয়ে তখন ঠাট্টা করতে থাকে। ওই মহিলাটা তখন বুঝতে পারে যে রডি আসলে সবার আসল সত্যটা দেখতে পায়। তাই সে তার হাতে থাকা একটা ব্রেসলেটের মাধ্যমে আশেপাশে সব এলিয়েনদেরকে সতর্ক করে দেয়। আসলে এটা হলো একটা স্পেশাল ব্রেসলেট যেটা সব এলিয়েনদের হাতেই ছিল। তারপর তো সেখানে রডিকে ধরার জন্য পুলিশ চলে আসে। আর এরপর রডি যখন তাদের মুখের দিকে তাকায় তখন দেখতে পায় যে তাদের চেহারাও সেম এলিয়েনদের মতোই বিভৎস হয়ে গিয়েছে, কারণ এখানে থাকা প্রত্যেকটা পুলিশই ওসব এলিয়েনদের গোলামি করছে। রডি তখন খুব ভালো করেই বুঝতে পারে যে এদের হাত থেকে বাঁচতে হলে এদেরকে এখানে শেষ করে দিতে হবে। তাই সে তখন ফাইট করে প্রথমে একটা পুলিশের কাছ থেকে বন্দুকটা নিয়ে নেয় আর এরপর ওই বন্দুক ব্যবহার করে সবাইকে শেষ করে দেয়। রডি এরপর ওই বন্দুকটা হাতে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে অন্য এলিয়েনদেরকে হত্যা করার জন্য, কেননা এরাই এখানকার মানুষদেরকে পুরো হিপনোটাইজ করে ওদের মতবাদ অনুযায়ী চালাচ্ছে, মানে পুরোপুরি তাদের গোলাম করে রেখেছে আর কি। তবে রডি যখন সেখান থেকে বেরিয়ে আসে তখন একটা আজব জিনিস খেয়াল করে, কারণ একটা ইলেকট্রনিক ডিভাইস তাকে সবসময় অনুসরণ করছিল আর এটা ছিল এক ধরনের ড্রোন। রডি তখন ওটা বুঝতে পেরে সঙ্গে সঙ্গে ওই বন্দুকটা দিয়ে আগের ড্রোনটাকে নষ্ট করে দেয় আর সেখান থেকে সে আবার ওই ডাস্টবিনের কাছে চলে যায় যেখানে সে কালো চশমাগুলোকে ফেলে দিয়েছিল। এরপর সে বাইরে বের হয়ে আসলে দেখতে পায় যে ওখানে ফ্রাঙ্ক এসেছে।
তাকে দেখে নিশ্চিত হওয়ার জন্য রডি তখন ওই চশমাটা চোখে পড়ে নেয় আর বুঝতে পারে যে না, ফ্র্যাঙ্ক সত্যি একজন সাধারণ মানুষ। তাই সে ফ্র্যাঙ্ককে ওই চশমাটা পড়তে বলে, যাতে করে সে এই সমাজে নর্মাল মানুষের সঙ্গে মিশে থাকা ওইসব এলিয়েনদের রূপগুলোকে দেখতে পারে। কিন্তু ফ্র্যাঙ্ক ছিল প্রচন্ড একরোখা আর জেদি টাইপের একটা মানুষ। সে কিছুতে চশমাটা পড়তে চাইছিল না। আসলে ফ্র্যাঙ্ক অলরেডি জানতে পেরে গিয়েছিল যে রডি শহরের মধ্যে পুলিশের সঙ্গে বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। তাই সে রডির কাছ থেকে দূরে থাকতে চাইছিল, কারণ রডির সঙ্গে থাকলে পুলিশ হয়তোবা তাকেও ধরে নিয়ে যাবে। কিন্তু রডিও তখন তার পিছু ছাড়ছিল না। তাই তাদের মধ্যে তখন আবার কথা কাটাকাটির এক পর্যায়ে তো মারামারি শুরু হয়ে যায়। তারা দুইজন মারামারি করতে করতে তো সেখানে প্রায় অজ্ঞানী হয়ে যায়। আর এরপর যখন তাদের জ্ঞান ফিরে তখন আবারও রডি ফ্র্যাঙ্ককে ওই চশমাটা জোর করেই পরিয়ে দেয়। আসলে রডি ফ্র্যাঙ্ককে যে কোনো ভাবে এই পৃথিবীতে কি চলছে সেটা দেখানোর চেষ্টা করছিল। এরপর ফ্র্যাঙ্ক যখন ওই চশমাটা পরে বাইরে তাকায় তখন সে আসল সত্যটা জানতে পারে আর সে রডির কাছে ক্ষমাও চায়। এদিকে পুলিশ তো তাদের সেই কলোনিটাকে অলরেডি ভেঙে দিয়েছে। তাই এরপর তারা দুজন মিলে একটা হোটেলে গিয়ে আশ্রয় নেয়। আর এখানে এসে তারা দুই বন্ধু সিদ্ধান্ত নেয় যে তারা চার্চের কমিটির সঙ্গে যুক্ত হবে। তাদের সঙ্গে মিলে একজোট হয়ে এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ করবে। যেই কথা সেই কাজ। তাই পরের দিন দুই বন্ধু মিলে ওই চার্চ কমিটির সঙ্গে দেখা করতে চলে যায়। আর সেখানে যাওয়ার পরে তাদের আর এক বন্ধু মানে গেলবেটসের সঙ্গে তাদের দেখা হয়। এরপর তারা সিদ্ধান্ত নেয় যে তারা তিন বন্ধু মিলে ওইসব এলিয়েনদের বিরুদ্ধে যুদ্ধ করবে। ওখানে গিয়ে তারা জানতে পারে যে এখানে কোনো একটা টাওয়ার আছে আর তাতে এমন কিছু রয়েছে যেই কারণে এলিয়েনদের আসল চেহারা সবার সামনে আসে না। তাই তারা যদি একবার ওই টাওয়ারটাকে ধ্বংস করতে পারে তাহলে তাদের আসল রূপটা সবার সামনে বেরিয়ে আসবে। এই কথা জানতে পারার পরে তো রডি আর ফ্র্যাঙ্ক দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ে ওই টাওয়ারটাকে ধ্বংস করতে। কিন্তু এখানে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা। ওই চার্চ কমিটির একটা মেয়ে ফ্র্যাঙ্ককে সেখানে দেখে তাকে গুলি করে মেরে ফেলে। আর এরপর তো সে রডিকেও মারতে আসে, কিন্তু রডি তখন কৌশলে ওই মেয়েটিকে গুলি করে সেখানে মেরে ফেলে। আর অবশেষে সে টাওয়ারটাও ধ্বংস করতে সক্ষম হয়। আর টাওয়ারটা ধ্বংস হওয়ার সঙ্গে সঙ্গেই তো সব এলিয়েনদের চেহারা সাধারণ মানুষের সামনে উন্মোচন হয়ে যায়। কিন্তু এরপর দেখা যায় যে ওই এলিয়েনরা রডিকে সেখানে মেরে ফেলেছে। তবে রডি মারা যাবার আগে ঠিকই ওই গুপ্ত সংগঠনের লোকদের চেহারা সাধারণ মানুষের সামনে নিয়ে আসতে সক্ষম হয়। আর এর মাধ্যমে আমাদের আজকের এই মুভির গল্পটা এখানে শেষ হয়ে যায়। দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময়। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে। আর